এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি, আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আজ যে লোকসভা 18তম লোকসভার আজকে সপ্তম দফার ভোট, মানে শেষ দফার ভোট শেষ হয়ে গেল। এই সপ্তম দফার ভোটে আমরা দেখলাম যে প্রথম যে 6টি দফা গেছে তাতে খুব মানে এক কথায় বলতে গেলে যদি বিভিন্ন পরিস্থিতিকে দেখি তাহলে সুষ্ঠুভাবেই বলা যেতে পারে। কিন্তু এই সপ্তম দফায় এসে যেভাবে বাংলায় যে নির্বাচন হলো তাতে মানে এক কথায় মানে না বললেই নয় যে এটাকে রক্তাক্ত নির্বাচনের তালিকায় আবার নতুন করে বাংলাকে তুলে দেওয়া হলো। তার কারণ হচ্ছে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা একক কোনো রাজনৈতিক দলকে বলছি না, বিভিন্ন রাজনৈতিক দল যারা এই নির্বাচনটাকে এক কথায় প্রহসনের পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছিল, তাদের কাছে নির্বাচনটা একটা নিজস্ব ক্ষমতাকে ধরে রাখার লড়াই। কোনোভাবে মানুষের যে অধিকার, সেই অধিকার যাতে সে দিতে না পারে, সেই অধিকার যাতে সে প্রয়োগ করতে না পারে, এবং এটাকে কিভাবে আটকানো যায় তার জন্য তারা নিজে যেখানে যেখানে যারা ক্ষমতায় তারা তাদের মতন করে নিজের ক্ষমতায়নকে এখানে সকলের সামনে তুলে ধরেছে। একটা জিনিস এবারের রাজনীতিতে লক্ষ্য করেছেন কি, এবার একটা নতুন অধ্যায় চালু হয়েছে যে নির্বাচনের দিনে যেদিন নির্বাচন বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রার্থীদিকে গো ব্যাক স্লোগান শোনানো হচ্ছে। কোথায় আছি আমরা? এতদিন লড়াই করার পর যে প্রার্থী এতদিন আপনার ঘরে ঘরে ঘুরলো, নির্বাচনের দিনে তাকে গো ব্যাক কেন? তিনি প্রার্থী, তিনি তার অধিকারের জায়গা থেকে আছেন। আপনি ভোট দেবেন কি দেবেন না ওটা যেমন আপনার বিষয়, ওনার ঠিক সেই রকমই উনি প্রত্যেকটা বুথে ঘোরার অধিকার ওনাকে দিয়েছে নির্বাচন কমিশন। তাতে আপনি গো ব্যাক বলার কে? কি অধিকার আছে আপনার গো ব্যাক বলার? তিনি তার অধিকারে এসেছেন, আপনাদের কোনো অধিকার নেই তাদের গো ব্যাক বলার। তাতে সব দলের সবাইকে বলা হচ্ছে। এটা একটা আপনারা কি প্রমাণ করতে চাইছেন? পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? হচ্ছেটা কি আপনাদের? এটা ভাবতে হবে। কারণ আজ যদি না ভেবেছেন তাহলে আগামী দিন আরো দুর্যোগের মেঘ আপনাদের উপরে ঘনিয়ে আসছে। কারণ রাজনৈতিক নেতৃত্বরা বারবার শুধু ধাপ্পাবাজি করে পার করে দেবে, আর সাধারণ মানুষ ওই ধাপ্পার শিকার হয়ে যাবেন। যাই হোক, এইরকম বিভিন্ন বিষয় আছে আমাদের আলোচনায়। আজকের নির্বাচন শেষ হয়ে গেল এবং এই শেষ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসছে। আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা এক্সিট পোল অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের এক্সিট পোল করার মতন কোনো পরিস্থিতি নেই। তার কারণ হচ্ছে যে মানুষ কি তার মতাধিকার কিভাবে প্রয়োগ করেছে সেটা নিয়ে প্রেডিকশন করার মতন পরিস্থিতি নয়। কারণ সেটার জন্য আছে 4 তারিখ কাউন্টিং হবে, সেটা নিয়ে নিশ্চয়ই সেদিন বোঝা যাবে। আর এই আলোচনা যেগুলি করব তা সেই আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, স্বাগত অনুষ্ঠানে। পণ্ডিতদা, আমি একদম শুরুতে যে জায়গাটায় বললাম যে আজকে আমরা যেভাবে দেখছি, আমরা প্রত্যেকটা দফা নির্বাচনে 7 দফা নির্বাচন, এই 7 দফা নির্বাচনের দিনে যখন প্রার্থী আসছে তাকে গো ব্যাক স্লোগান শোনানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এটা একটা কেমন মানে কোথাকার কালচার নিয়ে আসতে চাইছে কি? মানে আমরা প্রথম কথা হচ্ছে নির্বাচনটাকে উৎসব হিসাবে গ্রহণ করা হয় তাহলে এই উৎসবের মধ্যে এই ধরনের এক কথায় বলবো যে এই মানে মানে অসাধু যে মানে এক কথায় দুষ্কৃতি বলা যেতে পারে এদের, যে যারা আমাদের সৌন্দর্যায়নের মানে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের কোথা থেকে এনে ইনজেক্ট করা হচ্ছে? কি চাই তারা? না, প্রথমত হচ্ছে যে আমার মনে হয় যে তুমি একেবারে সঠিকভাবে তুমি আজকের এই অনুষ্ঠান তুমি শুরু করলে।
এবং এটা একটা প্রত্যেকটা মানুষকে তুমি চোখে আঙুল দিয়ে যেটা দেখানোর চেষ্টা করলে যে নির্বাচনী উৎসব, নির্বাচনকে একটা উৎসব বলে, ভোটাধিকারের উৎসব। এই উৎসবটা আমরা কিন্তু বিগত কয়েকটি দশক ধরে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই উৎসবের মেজাজটা কিন্তু হারিয়ে ফেলেছি। অথচ অন্যান্য রাজ্য তারাও কিন্তু নির্বাচনে যাচ্ছে, তারাও তাদের প্রার্থীদের সংসদে পাঠাচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে, আনন্দের সঙ্গে এবং রক্তপাতবিহীনভাবে। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের এটাই তফাৎ। এবং আমি তোমাকে একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, যারা আমাদের সংস্কৃতি, যারা আমাদের কালচার, যারা আমাদের শিক্ষা, যারা আমাদের বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন ইত্যাদি নিয়ে যারা আমরা গর্ব অনুভব করি এবং দীর্ঘদিন ধরে যে রাজ্য দীর্ঘদিন ধরে এই গর্বটা ধরে রেখেছিল, সম্প্রতি আমরা দেখছি যে একমাত্র কালচার হচ্ছে নির্বাচন এলে কিছু মানুষ সেখানে তারা কিন্তু অশান্তি সৃষ্টি করার জন্য তারা কিন্তু তৈরি থাকেন এবং আজকেও কিন্তু সেই দিনটা থেকে বাদ গেল না। এবং তুমি যেটা বললে যে প্রথম দফা পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চম দফা পর্যন্ত নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে পার হয়েছে, কিন্তু এই ষষ্ঠ দফা থেকে যখন আমরা দেখলাম যে কেশপুরে সেখানে রীতিমতো লাঠি খেলা হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীও ঢুকতে পারল না, তখন থেকে আরম্ভ করে এরপরে এই যে তুমি গো ব্যাকের কথা বললে, হলদিয়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গাতে, এমনকি ঝাড়গ্রাম থেকে আরম্ভ করে বাঁকুড়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই গো ব্যাক শুনলাম, আজকেও শুনলাম। এবং এই গো ব্যাকটা কিন্তু একটা নতুন কালচার এবং এই এবার থেকে কিন্তু প্রত্যেকটা ভোটের সঙ্গে এই গো ব্যাকটা কিন্তু একটা নতুন সংযোজন। কারা এরা? এরা এলাকার মানুষ না, এরা বহিরাগত না, এদেরকে কেউ এখানে নিয়ে আসে? যদি নিয়ে আসে তাহলে কিসের স্বার্থে নিয়ে আসে এবং সে প্রার্থীকে বাধা দেওয়ার অধিকার তারা কোথা থেকে পেল? এবং সেখানে আমি একটা কথা বলতে চাই যে এই যে গো ব্যাক যারা স্লোগানটা দিচ্ছে, তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নিশ্চয়ই খুবই পরিচিত মুখ এবং সে পরিচিত মুখ হিসাবে নিশ্চয়ই চেনা যাবে যে তারা কোন দল থেকে এসেছেন। শুধু দুষ্কৃতকারী বললে কিন্তু খুব সহজে সমাধান করা যাবে না। এটা একদমই সঠিক যে প্রত্যেকের অধিকার আছে নির্বাচনে লড়া, গণতান্ত্রিক অধিকার আছে এবং সেই অধিকার নিয়েই তারা নির্বাচনে লড়তে আসেন এবং প্রত্যেকটা বুথে তাদের ঘোরার মতো তাদের অনুমতি আছে এবং তারা সেটার অধিকারী। সেটা তো যেমন গেল, তেমনি প্রত্যেকটা বুথে প্রত্যেকটা দলের তাদের বুথ এজেন্ট দেওয়ার অধিকার আছে। অথচ এই রাজ্যে আমরা যেটা প্রথম থেকে দেখতে পাই সেটা হচ্ছে যে কোথাও দেখা যায় যে বুথ এজেন্ট সেটা হচ্ছে ভুয়ো বুথ এজেন্ট, নয়তো বুথ এজেন্টকে বের করে দেওয়া হয়, নয়তো বুথ এজেন্টকে দেখা যায় যে পর্যাপ্ত বুথ এজেন্ট বসতে বাধা দেওয়া হয়। এগুলো কেন হবে? আজকের দিনে এখন ডিজিটাল ইন্ডিয়া এবং ডিজিটাল বিশ্ব, সেখানে মানসিকভাবে মানুষ অনেক বেশি প্রসারিত। সেখানে এই একেবারে মানবতা আমলের কতগুলো প্যাটার্ন ডিজাইন, যে সেখানে বসে কিছু বুথ এজেন্টকে ঢুকতে দেব না, তার মানে কি? তার মানে ক্ষমতায়নটাকে অত্যন্ত গায়ের জোরে ক্ষমতায়নের চেষ্টা এবং ক্ষমতা ধরে রাখার চেষ্টা। সাধারণ মানুষ চাক আর না চাক, সেখানে যে দল গো ব্যাক বলছেন, যে দল বুথে এজেন্ট বসতে বাধা দিচ্ছেন, নিশ্চয়ই এটা তাদের মানে একেবারে শেষ মুহূর্তের একটা চেষ্টা যে তারা সেই প্রার্থীকে
অথবা যারা ভোট দিতে আসবেন সেই ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হবে। শুধু পণ্ডিত, শুধু তাই নয়, ভোটারদের সঙ্গে ভোটারদের ভোট দিতে দেব না বলে শুধু ভোটারদের আটকানো নয়, ভোটারদের মাঝ রাস্তা থেকে লাঠি নিয়ে আমরা দেখেছি যে মানে কুলতলির ওখানে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে মানুষ, যাতে ভোটাররা ভোট দিতে না যেতে পারে। শুধু এই জায়গাতে আমি বলছি না, আমার আরেকটা বিষয় পণ্ডিতা, সেটা হচ্ছে যে মানুষ যেখানে যেখানে প্রার্থীরা মার খাচ্ছে, প্রার্থীদিকে হেনস্থা করা হচ্ছে, শুধু প্রার্থী নয়, ডেমোক্রেসির ফোর্থ পিলার, এক কথায় যদি আমরা বলি যে ডেমোক্রেসির ফোর্থ পিলার সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমকেও কিন্তু ছাড়া হচ্ছে না। তারাও কিন্তু এই মানুষের কাছে সত্য উদ্ঘাটন করতে গিয়ে তারাও প্রতিনিয়ত প্রতি মুহূর্ত মার খাচ্ছে। তো একটা কথা হচ্ছে সত্য দেখানোর দায়িত্ব সংবাদ মাধ্যমের। ডেমোক্রেসির তিনটে পিলারই বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, কিন্তু সেই জায়গায় ফোর্থ পিলারের কাজই হচ্ছে সেই অন্ধকার জায়গাটা থেকে আলো ফেলার। কিন্তু সেই আলো ফেলতে গিয়ে দেখা যাচ্ছে যে ডেমোক্রেসির ফোর্থ পিলার সংবাদ মাধ্যম, মিডিয়াকে বারবার হেনস্থা করা হচ্ছে, মিডিয়াকে মার খেতে হচ্ছে এবং মিডিয়াকে থ্রেড করা হচ্ছে। কোথায় আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা তুমি আমার মনে হয় সঠিকভাবে তুমি এটা বলেছো যে মিডিয়া আক্রান্ত হচ্ছে, বারবার রক্তপাত ঘটানো হচ্ছে, বারবার মিডিয়ার গাড়ি ভাঙচুর হচ্ছে। পাশাপাশি একটা কথা যে মিডিয়াও কিন্তু বহু ক্ষেত্রে তার নিরপেক্ষতা হারিয়েছে, এটাও তুমি আমি অস্বীকার করছি না। এবং আমরা দেখেছি বিশেষ করে আমরা কিন্তু সাম্প্রতিককালে যে অভিযোগ বারবার উঠছে যে এই কেন্দ্রীয় সরকারের অধীনে বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে শাসক দল, তাদের কিছু মিডিয়া, তাদের বসংবদ কিছু মিডিয়া বাইরে যারা আছেন তাদের ওপরে রীতিমতো হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এবং একই জিনিস আমরা দেখছি রাজ্যের ক্ষেত্রে, যখনই কোনো না কোনো দুর্নীতি সেখানে প্রকাশিত হচ্ছে অথবা কোনো ফোর্থ পিলারের কোনো একটা অঙ্গ বা কোনো সংবাদ মাধ্যম তারা যখন চেষ্টা করছে যে শাসক দলের কোনো না কোনো সমালোচনা, তখনই আমরা দেখছি সেখানে হয় পুলিশ পৌঁছে যাচ্ছে বাড়িতে রাত্রেবেলা এবং সেখানে পুলিশ নোটিশ দিচ্ছে। এটাও কিন্তু অন্তত এই রাজ্যের ক্ষেত্রে একটা খুব নতুন ধরনের ঘটনা আমরা শুনতে পাচ্ছি। যে একটা আমরা জানি যে যদি কোনো সংবাদ মাধ্যম, যদি কোনো সংবাদ প্রকাশিত হয়, সেটা যদি কারোর বিরুদ্ধে হয়, তাহলে তার মামলা করার অধিকার আছে যে কোনো কোর্টে, সেটা লোয়ার কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে। এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এবং প্রেস অ্যাক্ট অনুযায়ী, ভারতীয় প্রেস অ্যাক্ট অনুযায়ী 501 ধারায় তিনি কিন্তু তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন এবং সেটা ক্রিমিনাল এবং সিভিল দুটো ধারাতেই সেখানে মামলা হবে। এবং এটাই হচ্ছে সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যদি কারোর কোনো অভিযোগ থাকে, এটা তার অধিকারের মধ্যে পড়ে। এটাই হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী, এইভাবে তিনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু কোথাও সরাসরি পুলিশ হস্তক্ষেপ করবে এবং রাত্রেবেলা সাংবাদিকের বাড়িতে 60 জন পুলিশ, আমরা সম্প্রতি একজনের বাড়িতে দেখলাম 60 জন পুলিশ, সঙ্গে সশস্ত্র পুলিশ, এগুলো তারা রীতিমতো একজন সাংবাদিকের বাড়িতে, সাংবাদিকের বিরুদ্ধে যদি কিছু বলার থেকে বলতে পারে, সাংবাদিকের বাড়িতে 60 জন পুলিশ মানে সাংবাদিক তো সেই অর্থে ক্রিমিনাল নয়, সেই অর্থে অর্থাৎ দুষ্কৃতী নয়, তার কাছে অস্ত্র থাকবে বা তার কাছে অন্যান্য মারাত্মক কোনো থাকবে, অস্ত্র থাকবে এমন তো নয়। কিন্তু সেখানে আমরা এটা দেখছি, আমরা এই রাজ্যে দেখছি, আমরা অন্যান্য রাজ্যেও এটা দেখছি না তা নয়। ফলে তুমি সঠিকভাবে যেটা বলতে চাইছো যে নির্বাচনের মতো হচ্ছে আমাদের 7 দফা নির্বাচনে, আজকে 7 দফা নির্বাচনের পরেও এটা খুব দুর্ভাগ্যজনক। মানে এক কথায় আমি যদি তোমাকে বলি পণ্ডিতদা, যে এই 7 দফা নির্বাচনে পুরোটাই নির্বাচনের দফা রফা করে ছেড়ে দিল। যদি তুমি দেখো যে আজকে সন্দেশখালী নিয়ে আজ বিগত 2 মাস ধরে সন্দেশখালী আগ্নেয়গিরির মতন পরিস্থিতি তৈরি হয়ে রেখেছে, যেই হোক, কিন্তু সেই সন্দেশখালী নির্বাচনের দিনেও সেখানে মাথা ফাটলো, রক্ত ঝরলো, গুলি চললো না। আমি সেটাই বলছি যে মানে আমার কথা, আমার যেটা পণ্ডিতদা বলার সেটা হচ্ছে যে
রাজনৈতিক নেতৃত্বরা যদি যার যেসব তাতে কেন্দ্র হোক রাজ্যই হোক, যদি আপনারা উন্নয়নই করে থাকেন, এত বড় বড় করে বড়াই করে বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে টিভি চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে আপনারা বিজ্ঞাপন করছেন, এত উন্নয়নের বিজ্ঞাপন, তাহলে উন্নয়নই যখন করেছেন তখন মানুষের উপর ভরসা নেই? একদমই। তাহলে নির্বাচনে আসার কি দরকার? ছেড়ে দিন না সমস্ত কিছু। একদম সঠিক কথা, একেবারেই সঠিক কথা, যে এত উন্নয়নের নিয়ে এত যখন ঢাকঢোল পেটানো হচ্ছে, তখন নিশ্চয়ই সাধারণ মানুষ যদি সেই উন্নয়নে যদি সাধারণ মানুষ যদি উপকৃত হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ তো মানে স্বতঃস্ফূর্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে। এবং সব থেকে বড় জিনিস পণ্ডিত দা, এই যে নির্বাচন, এটা তো জনসাধারণের নির্বাচন। নিশ্চয়ই। তো সেই জনসাধারণের উপরই ভরসা নেই রাজনৈতিক দলগুলি। একদমই আমি সেটাই বলছি, যে আমরা যারা বিশেষ করে এই রাজ্যের মানুষ যারা নিজেদেরকে প্রচুর সংস্কৃতিবান মানুষ বলে মনে করি, এবং আমাদের আজকে আমাদের রাজ্যে এবং আমাদের বিভিন্ন জায়গাতে যেখানেই হোক, যে প্রচুর বড় বড় মনীষী এই রাজ্যে জন্মগ্রহণ করেছেন, যাদের সঙ্গে শিল্প, সংস্কৃতি, সাহিত্য সবকিছু জড়িত, অথচ যখন নির্বাচন আসে তখন কিন্তু সেই সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা এগুলো কিন্তু আমরা খুব সরাসরি ভুলে যাই। এটা খুব দুর্ভাগ্যজনক, আমি তোমাকে বলা উচিত। তুমি যেটা বললে সেটা হচ্ছে যে নির্বাচন একদম খুব বাস্তব কথা, সেটা হচ্ছে যে মানে আমরা অন্য সময় অন্যান্য রাজ্যের কাছে বাংলা একটা দৃষ্টান্তের জায়গা থাকে, কারণ বাংলাকে দেখিয়ে অনেকে অনেক কিছু বলে। আবার ঠিক নির্বাচনের ক্ষেত্রেও বাংলা একটা দৃষ্টান্তের জায়গা থাকে, যে যেখানে রক্ত না ঝরলে একটা নির্বাচন কখনো সম্পূর্ণ হতে পারে না। একদমই। আমি এটাই তখন বলছিলাম যে আজকে মোটামুটি 7 দফা নির্বাচন করার পরেও আজকে প্রায় 2 মাস ধরে যে নির্বাচন চলছে, সেখানে দেখলাম আমরা অন্যান্য রাজ্যে এতটাই শান্তিপূর্ণ নির্বাচন হলো, যে নির্বাচন যে কোনো রাজ্যে হয়েছে সেটাও মানুষ ভুলে গেছে। কিন্তু আমাদের রাজ্যে যে নির্বাচনী উন্মাদনা গত একটা বছর ধরে আমরা দেখে আসছি বিভিন্ন সময়ে, এটা আমাদের কাছে এতটা লজ্জাজনক যে আমরাই কিন্তু মানে এই গোটা ভারতবর্ষের নির্বাচনকে কলুষিত করলাম আমরা। কারণ নির্বাচন কমিশন যেভাবে যা ব্যবস্থা করেছে, অন্যান্য রাজ্য সেই ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করাতে পেরেছে, অথচ আমাদের দেখা গেল 6 দফা থেকে আরম্ভ করে আজকে বিশ্ব কোথায় পৌঁছে গেছে। অথচ সেখানে আমরা দেখলাম যে কিছু মানুষ সেখানে হাতে লাঠি, কিছু অস্ত্র নিয়ে সে গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে বাধা দিচ্ছে, প্রার্থীকে বাধা দিচ্ছে, সাধারণ ভোটারদেরকে যারা ভোট দেবেন। আমরা আবার দেখলাম যে এক শ্রেণীর লোক প্রার্থীর গাড়ির সামনে শুয়ে সেখানে তারা প্রতিবাদ করছেন, প্রার্থীকে তারা ঢুকতে দেবেন না। কেন ঢুকতে দেবেন না? আমার এই কথা যে কেন ঢুকতে দেবে, তুমি যেটা বলেছো যে তারা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তারা সমস্ত জায়গাতে তাদের ঘুরে বেড়াবার অধিকার আছে। যারা আটকালো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? আরেকটা জিনিস পণ্ডিত দা, আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা দেখলাম বড় বড় করে কিউআর টিম রেডি করা হয়েছে, বিভিন্ন টিমকে, ফোর্সকে রেডি করে রেখেছে, কিন্তু এক কথায় এই টিমগুলো শুধু খালি লোক দেখানির কাজ করে গেছে। নামের জায়গায় এই টিমগুলো খালি কিউআর টিম বলে রাখা হয়েছে, আদৌ এদের কোনো ভূমিকা ছিল না। না, একটা সমস্যা হচ্ছে এটা নিয়ে, আমি তোমাকে বলি যে উত্তেজিত জনতাকে যদি শান্ত করতে হয়, তা সেখানে কিন্তু আমার মনে হয় যে একটা এটাও কিন্তু এই রাজ্যের একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা, যে এক সময় কেন্দ্রীয় বাহিনীকে কুচবিহারে গুলি চালাতে হয়েছিল, এবং আমরা দেখেছি যে সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এখানে পুলিশ, রাজ্য পুলিশ, তারা এফআইআর করেছিল, তারা রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু অত্যন্ত সংযতভাবে কিন্তু ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, কারণ সেখান থেকে যখনই কোনোভাবে গোলাগুলি অথবা কোনো কেন্দ্রীয় বাহিনীর দ্বারা কেউ যদি আহত হয়, সেটাকে নিয়ে আবার কিন্তু আরেকটা ইস্যু হয় রাজনৈতিক দলের মধ্যে। ফলে এবারে কিন্তু নির্বাচন কমিশন সেই
রিস্কটার মধ্যে তারা কিন্তু সেই রিস্কটা নিতেই চায়নি। তারা সরাসরি আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনী, এটা দেখলাম আমরা কেশপুরে যে কেন্দ্রীয় বাহিনী তার সামনে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে সেখানে উন্মাদের মতো নৃত্য করলেন, লাঠি খেলা হলো, সব কিছু হলো। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে দেখলাম যে কোনো একটি সংবাদ মাধ্যমের গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে চলে এলেন। আমি এই ব্যাপারে স্থানীয় পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা আদৌ নেবে কিনা সেটা আমি সেই ব্যাপারে যাচ্ছি না। যে ব্যাপারটা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমরা ভেবেছিলাম যে অন্তত সপ্তম দফা নির্বাচনে সেখানে অন্তত একটু সুষ্ঠুভাবে হোক, অন্তত ভোটটা হোক। সাধারণ মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে চান। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখানে, সকালেও আমি একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম, একটা চ্যানেলে দেখছিলাম যে একজন গৃহবধূ তিনি এসে দেখছেন তার ভোট হয়ে গেছে, তার ভোটটা দেওয়া অত্যন্ত ইচ্ছে, তিনি তার অধিকার প্রয়োগ করতে এসছেন, তিনি শুকনো মুখ করে বুথের সামনে দাঁড়িয়ে আছেন আর সকলকে বলছেন যে আমি তো ভোট দিতেই আসিনি, আমার ভোটটা হলো কি করে। তো এটা কিন্তু খুব, এই অভিজ্ঞতা কিন্তু বহু মানুষের আছে এই রাজ্যে, যে প্রচুর মানুষ তারা এলেন কি না এলেন ভোটটা কিন্তু পড়ে যাচ্ছে। সুতরাং যদিও এবারে বলা হয়েছিল অনেক কিছু, ওয়েবকাস্টিং থেকে আরম্ভ করে কিউআরটি টিম, যেটা তুমি বললে একদম, তারা কোথায় আছে কোথায় আমরা তাদেরকে দেখতেও পেলাম না। আর কেন্দ্রীয় বাহিনী যারা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে, যারা লাঠি নিয়ে ঘোরাফেরা করেন, তারা বুথে যথেষ্ট ভালোভাবে কাজ করেছেন বলে আমার মনে হয়েছে বুথের মধ্যে। কিন্তু বুথের বাইরে যেটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা আর কোনো ঝুঁকি নিতে চাননি। কারণ এই রাজ্যে ঝুঁকি নেওয়াটাও আবার আরেক সমস্যা, কেননা এই রাজ্যের যে সংস্কৃতি বা কালচার এখন যেটা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ অন্যান্য রাজ্য থেকে একেবারে পৃথক। ফলে এই রাজ্যকে নির্বাচন কমিশনকে তাদেরকেও অত্যন্ত চিন্তা ভাবনা করে কাজটা করতে হয়। যেভাবেই হোক, আজকেও যে রক্তাক্ত নির্বাচন হলো 9টা কেন্দ্রে, সেই নির্বাচনে কিন্তু প্রচুর অভিযোগ জমা পড়েছে। বামেদের পক্ষ থেকে প্রচুর অভিযোগ জমা পড়েছে, বিজেপির পক্ষ থেকে প্রচুর অভিযোগ জমা পড়েছে, কংগ্রেসের পক্ষ থেকেও প্রচুর অভিযোগ জমা পড়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে শাসক দলের পক্ষে কোনো অভিযোগ জমা পড়েনি। যেভাবে হোক, হয়তো তাদের, আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু জমা পড়েছে। এবং সেই অভিযোগ নিয়ে কি হবে না হবে সেটা আলাদা ব্যাপার। এবং পরবর্তী ক্ষেত্রে কোনো পুনর্নির্বাচন হবে কিনা বা কেউ পুনর্নির্বাচনের দাবি জানাবে কিনা সেটা আমাদের এখনো জানা নেই। যদি হয় তাহলে হয়তো আগামীকাল বা পরশুই হবে, কারণ যেহেতু 4 তারিখে। তুমি দেখো, আমি যদি জয়নগরের কথা বলি, আমি যদি বসিরহাটের কথা বলি, যেখানে একদম সাধারণ যারা ভোটার তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের মারধর করা হয়েছে, এই যে জায়গা মাথা ফাটানো হচ্ছে, মানে একদম, মানে কি বলবো, রাজনৈতিক নেতৃত্বরা যে এটা কিভাবে নিচ্ছেন, তাদের কাছে ক্ষমতাটাই সব থেকে বড় জায়গা, ক্ষমতার বাইরে যে আরেকটা জগৎ আছে সেটা সম্বন্ধে তাদের কোনো রকম। রাজনৈতিক নেতারা তারা তো ক্ষমতার জন্যই থাকেন। সুতরাং যখনই তারা দেখছেন যে তাদের ক্ষমতা কোনো না কোনোভাবে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত যখনই তারা দেখতে পাচ্ছেন, তখনই তারা বিভিন্নভাবে হয়তো বিভিন্নভাবে তার দলের কর্মী সমর্থকদের হয়তো কাজে লাগানোর চেষ্টা করছেন, সেটা আমরা বলতে পারছি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই পর্বে, অর্থাৎ শেষ পর্বে, কিন্তু অন্যান্য রাজ্য একেবারে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে নির্বাচনটা পেরিয়ে এলো এবং সম্ভবত তারা নির্বাচনের কথা ভুলেও গেল। কিন্তু আমাদের রাজ্যে নির্বাচনের কথা ভোলা যাবে না, কারণ বিভিন্ন ঘটনা, এমনই ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু ভোলা যাবে না। কারণ রক্তপাতের ঘটনা তো সহজে ভোলা যায় না। যেভাবেই হোক, খুব স্বাভাবিকভাবেই আমি এটা মনে করব, তবুও তুলনামূলকভাবে আমি মনে করব যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হলো এবারে, সেটা অন্তত 70 ভাগ অন্তত সুষ্ঠুভাবে করা গেছে। বাকি 30 ভাগের নম্বর আমরা দিতে পারছি না, কারণ 30 ভাগে যেটা হলো সেটাও কিন্তু মোটামুটি পেরিয়ে গিয়ে অন্তত মানুষ অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেললো। কারণ এবারে কিন্তু নির্বাচনে অনেক কষ্টের মধ্যে গেছে, কারণ প্রার্থীদেরও কষ্ট, ভোটারদেরও কষ্ট, সাধারণ কর্মী সমর্থকরা, কারণ এত দাবদাহ,
এত তাপপ্রবাহ গেছে এবার নির্বাচনের মধ্যে, রেকর্ড তাপপ্রবাহ, সেটাকে উপেক্ষা করেও প্রার্থীরা গেছেন, প্রচার করেছেন এবং তাদের ডাকে হাজার হাজার মানুষ তাদের ডাকে উপস্থিত হয়েছেন জনসভাতে, কর্মী সভাতে। সেটাও কিন্তু একটা ভারতবর্ষে গণতন্ত্রের একটা অত্যন্ত একটা ইতিবাচক দিক, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা যেটা আজকে এটা এই প্রসঙ্গত আমার এটা বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু আমরা বিভিন্ন যে এক্সিট পোল যেটা আজকে শুরু হয়েছে সেখানে আমরা একটা, এটা আমাদের রাজ্যের বাইরের কথা, তবুও যেহেতু নির্বাচন সংক্রান্ত কথা সেহেতু আমি বলি যে দক্ষিণ ভারতে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি, যেটা নিয়ে প্রচুর এর আগে সেখানে যে ভারতীয় জনতা পার্টি কখনো তাদেরকে দাক্ষিণাত্যে তাদের কোনো সংগঠন নেই এবং দক্ষিণে তারা কোনো খাতা খুলতে পারবে না, এইরকম বহু রকমের অভিযোগ উড়িয়েও আমরা দেখছি। আমি এটা এক্সিট পোলের কথা বলছি, এটা 4 তারিখে একেবারে সঠিক পোলের কথা তো আমরা জানি না। আমরা যে কিছু কিছু যে এক্সিট পোল যেগুলো আমরা এখনো প্রাথমিকভাবে দেখতে পেলাম, সেখানে দেখলাম যে দক্ষিণ ভারতে ভারতীয় জনতা পার্টি কিছু কিছু খাতা খুলতে পারছে, খুব কম সংখ্যায় হলেও, এবং আমার মনে হয় যে এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক। অন্তত অনেকের কাছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে অন্তত উজ্জীবিত হবেন যে দক্ষিণে তারা খাতা খুলতে পারছেন। এটাও কিন্তু এবারের নির্বাচনে একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা। আমি তোমাকে বলি, তুমি বলছো ঠিকই যে দক্ষিণেও মানে এক্সিট পোল যেভাবে মিথ্যা কিছুই জানে না, কিন্তু এটা একটা প্রেডিকশন, এটা একটা প্রেডিকশন, যে প্রেডিকশনটা করে একটা জায়গা থেকে মনে হচ্ছে বা ভোটারদের সঙ্গে কথা বলে বা এলাকায় কথা বলে যে একটা ধারণা করা হচ্ছে যে এটা এই হতে পারে, এটা ওই হতে পারে। ফলাফলের সঙ্গে এর কোন রকম কোন জায়গা থেকে কোনো ম্যাচ নেই বা সঠিক ফলাফল সেটা নির্ণায়কের ভূমিকা নেবে 4 তারিখ, এবং সেই দিনেই একমাত্র বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা আন্দাজ পাওয়া যায় যে কারা কোন জায়গায় যাচ্ছে বা কি হতে পারে, বা আদৌ এটাও হবে কিনা এটাও নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। কারণ আমরা দেখেছি যে 2021 সালেও এরকম অনেক প্রেডিকশন হয়েছিল, কিন্তু তার সেই প্রেডিকশনের জায়গা থেকে তারা প্রত্যেকটা বিভিন্ন ক্ষেত্রে তারা মানে একদম এক কথায় ব্যাকফুটে চলে গেছিল, যে তাদের সঙ্গে কোনো জায়গায় ম্যাচ করেনি। তো এইরকম এই যে 2024-এর লোকসভাতে সেটা যে ম্যাচ করবে কিনা এটাও কিন্তু একটা বড় একদম বড় প্রশ্ন চিহ্ন। কিন্তু তার মধ্যে থেকেও মানুষের কিন্তু তুমি দেখবে যে সবাই কিন্তু ওই টিভির দিকে তাকিয়ে বসে আছে এবং এক্সিট পোল দেখছে, শুনছে যে আদৌ কি হচ্ছে কি হচ্ছে না। এবং আমি তোমাকে বলি যে গতকাল এটা নিয়ে ইন্ডি জোট মানে কংগ্রেস সেখানে বলেছিল যে না আমরা কোনো এক্সিট মানে এই কোনো পোলের সঙ্গে থাকবো না, কিন্তু আবার 24 ঘন্টার মধ্যেই তারা 180 ডিগ্রি পাল্টি খেয়ে বলেছে না আমরা এর মধ্যে থাকবো। তো তারাও এখন বুঝতে চাইছে যে হয়তো যে না এটা কি আছে, এটা একটু জানার বিষয় আছে আর কি। কিন্তু সমস্ত কিছু নিয়ে যদি আমরা বলি যে এই যে ধরো একদম এই লোকসভার 18তম লোকসভার বিভিন্ন জায়গায় কোথাও 3 দফায় হয়েছে, কোথাও 7 দফা, কোথাও 1 দফা, প্রথম দফাতে শেষ হয়ে গেছে। কিন্তু এই যে ধরি আমি 7ম দফার যে 7 দফা নিয়ে যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের কি আগামী গোটা দেশ জুড়ে কি হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে যদি আমি বাংলার কথা বলি, বাংলায় কিন্তু মানে আমরা যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব হাড্ডাহাড্ডি বিভিন্ন কিছু কিছু বুথে খুব হাড্ডাহাড্ডি লড়াই, মানে কেউ কাউকে একচুল জমি ছেড়ে দিতে চাইছে না। এবং এই জমি ছেড়ে দিতে না চাওয়ার মূলে যে জায়গাটা দেখা যাচ্ছে যে তুমি দেখবে যে এবারে কিন্তু এই বাম এবং কংগ্রেস যে জোট হয়েছে, অন্যবারের জোটের তুলনায় এবারের জোটটা কিন্তু একটু আলাদা মনে হচ্ছে। মানে বাংলার ক্ষেত্রে বলে, বাংলার ক্ষেত্রে যেমন দেখা গেছিল একটু পোক্ত জোট, যদিও এটা লিখিত জোটের জায়গা থেকে নেই, না লিখিত নেই, কিন্তু সেই তুলনায় একটা এমন একটা জায়গা তৈরি হয়েছে। 12টি জায়গা ছেড়ে দিলে, 12টি আসন ছেড়ে দিলে বাকি যেগুলোতে জোট হয়েছে সেই জোটগুলো অলিখিত জোট হলেও সেটা কিন্তু তার জন্য কিন্তু কংগ্রেস এবং বামেরা কিন্তু কাঁধে কাঁধ দিয়ে লড়াইটা করছে। আমি তোমাকে এই জন্য বলছি
যে অধীর চৌধুরী মানে কংগ্রেস, কংগ্রেস মানে অধীর চৌধুরী, বাংলায় এর বাইরে কোনো কথা হতে পারে না। কিন্তু আমরা দেখলাম যে যেদিন মোহাম্মদ সেলিম নমিনেশনের জন্য গেলেন, সেদিন সঙ্গে অধীর চৌধুরী ছিলেন এবং গলায় তার যে উত্তরীয় ছিল তাতে সিপিএম এর কাস্তে হাতুড়ি তারার একটা উত্তরীয় তিনি গলায় নিয়ে গেছিলেন। মানে এক কথায় শুধু মনের জায়গা থেকে নয়, মানে দেহে অঙ্গভঙ্গির মধ্যে থেকেও যে বাম এবং কংগ্রেসের যে জোট, অত্যন্ত সিরিয়াস ভাবে কাঁধে কাঁধ দিয়ে লড়াইটা তারা একদম একদম লড়ছেন। সেই ক্ষেত্রে সেখানে কিছু নির্ণায়ক ভূমিকা তাদের থাকতে পারে, এমনটাই এখনো পর্যন্ত ধারণা। তবে একটা কথা, অনেকগুলো কেন্দ্রেই লড়াইটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই, বিশেষ করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে মূল লড়াইটা। ফলে এবারকার নির্বাচনে এটাও কিন্তু একটা দিক যে বিজেপি সেই লড়াইটা দেওয়ার মতো একটা পরিস্থিতি, মানে তারা অন্তত সেই তারা একটা শক্তিটা অর্জন করতে পেরেছে, এটাও কিন্তু দেখার মতো। এবং যেহেতু একটা কথা মনে রাখতে হবে যে লড়াইটা যেহেতু মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, ফলে মানে নির্ণায়ক শক্তি হিসাবে বামেরা থাকলেও মানে সাধারণ মানুষের কাছে কিন্তু অত্যন্ত আগ্রহের এবং কৌতূহলের ব্যাপার যে এই দুটি দলের মধ্যে লড়াইটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে। আমি তোমাকে বলি, আমি বেশ কয়েকজন বাম নেতৃত্বের সঙ্গে আমার কথা হচ্ছিল, তাদের কিন্তু একটা জায়গা তাদের চাওয়া দিকে সিট কতটা পাবে তারা, তার থেকে বেশি ভোটার পার্সেন্টেজ তারা কতটা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং বামেরা যেটা আশা করছে যে তারা প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু তারা মানে অন্তত কিছু হলেও শতাংশের হিসেবে তারা কিছুটা বাড়াতে পারবে। এবং আরেকটা কথা যে 2019-এ বা 2021-এ যে রক্তক্ষরণ বামেদের যেটা হয়েছিল, সেই রক্তক্ষরণটাকে তারা আটকাতে পারছে কি পারছে না, এটাও তাদের কাছে কিন্তু একটা দেখার মতো জিনিস একদম। এবং এই ভোটে কিন্তু তারা সেটা তারা মূলত এটা একটা তাদের কাছে অ্যাসিড টেস্টের মতো ব্যাপার যে এই তারা কতটা পার্সেন্টেজ বাড়াতে পারে। এবং তাদের প্রার্থী হিসাবে নতুন প্রার্থী এবং যাদের প্রবীণ প্রার্থীও যারা আছেন, তারাও কিন্তু যথেষ্ট সম্মানীয় সব এবং একেবারেই রাজনৈতিক ব্যক্তিত্ব। ফলে লড়াইটা কতটা হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু মানুষের সমবেদনা তো নিশ্চয়ই তাদের সঙ্গে থাকবেই, সিম্প্যাথি ভোট যেটাকে বলে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তবে লড়াই মূলত ঘাসফুল এবং পদ্মফুলের মধ্যে, এবং সেই লড়াইটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছয় সেটা দেখার জন্য কিন্তু অত্যন্ত আগ্রহে বসে মানে মানুষ কৌতূহলের সঙ্গে টিভির পর্দায় চোখ রেখে আছেন। 4 তারিখে সেটা চূড়ান্ত নির্ণায়ক হবে, কিন্তু তার আগে আজকেও কিন্তু কিছুটা হলেও তারা যেটাকে সেমিফাইনালের মতো বলা যায়, যে খেলার সেমিফাইনালের সেটারও যেমন একটা চার্ম থাকে সেমিফাইনালের, সেটাও একটা বেশ মানুষ উপভোগ করবে। কিন্তু আমার যেটা বলার কথা যে আমরা কিছু কিছু যেটা দেখলাম যে উত্তর পূর্বাঞ্চলে সেটা হচ্ছে যে একেবারে নিয়ম মতোই, এবং এটা কিন্তু এটা একেবারে মানে কোনো দিক থেকেই নয়। বিগত নির্বাচনে আমরা দেখেছিলাম যে উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টি তাদের মোটামুটি তাদের যে সংখ্যা ছিল এবং তাদের প্রভাবটা কিন্তু তারা এবারেও কিন্তু বজায় রাখতে পারে। মানে এক কথায় সংখ্যা তত্ত্বের যদি ক্ষেত্রে আমি দেখতে যাই, তাহলে সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে গতবারের মানে ভারতীয় জনতা পার্টির যে ভূমিকা ছিল এবং আজকের ভারতীয় জনতা পার্টির কি ভূমিকা, কতটা তারা এখান থেকে এই সংখ্যা তত্ত্বের হিসাবে এগিয়ে যেতে পারছে? এখন কিছু এক্সিট পোল হিসাবে দেখা যাচ্ছে যে সেই সংখ্যা তত্ত্বটার হিসাবে যদি দেখো, তাহলে তাদের গতবারের তুলনায় তারা আরেকটু ভালো প্রভাব বিস্তার করতে পেরেছে এবং তাদের সংখ্যার দিক থেকে আরো কিছুটা বাড়াতে পেরেছে। পরবর্তী ক্ষেত্রের কথা আমরা বলতে পারছি না, কিন্তু এগুলো এক্সিট পোলে এখন কিছু কিছু যেটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমরা বলছি। এবং এই রাজ্যেও এখনো চূড়ান্ত কিছু ফলাফল কিছু দেখা যায়নি, কিন্তু সম্ভবত এই রাজ্যের
দিকে সবাই তাকিয়ে এবং গোটা দেশ তাকিয়ে এই রাজ্যের দিকে, কারণ এই রাজ্যতে এবার সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী যতবার এখানে এসেছেন আমার মনে হয় যে কোথাও তিনি এতবার কোথাও যাননি। একদিনে 3-4টে জনসভা করেছেন, পদযাত্রা করেছেন, সেখানে নেতাজির পাদদেশ থেকে তিনি সরাসরি একেবারে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত হেঁটেছেন ইত্যাদি সব কিছু করে, মানে অর্থাৎ দেখা গেছে অমিত শাহ বারবার এখানে এসেছেন, আরও 2-1 নেতৃত্ব তারাও এখানে এসেছেন, যোগীজি এসছেন, ফলে হিমন্ত বিশ্ব শর্মা এসেছেন 1-2 বার। ফলে দেখা গেছে যে কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা এই রাজ্যের কে এবারে তারা ভোট তাদের বাড়ানো এবং আসন বাড়ানোর জন্য একদম তারা কিন্তু এই রাজ্য নিয়ে কিন্তু তারা অত্যন্ত মানে গুরুত্ব দিয়ে কিন্তু বারবার তারা এসেছেন। এবারে দেখার যে তাদের এই প্রচেষ্টা কতটা সফল। একদম শুধু তাই না, তুমি আরেকটা জিনিস দেখবে যে এই যে ধরো আমরা যদি বাম কংগ্রেসের বিষয়টা দেখি তাহলে দেখবে যে যেভাবে এগিয়ে যাচ্ছে আর কি, এবং মানে বাম কংগ্রেস যেভাবে জোটটাকে নিজেদের জায়গা থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা যেভাবে এইবারের নির্বাচনে তাদের যেভাবে প্রচারটাকে নিয়ে গেছে। কিন্তু একটা বিষয় আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে যে অধীর চৌধুরী, আমি বহরমপুরের কথা বলছি, অধীর বাবুর কাছে একবারই ওনার বড় কোনো সভাতে কোথাও কাউকে কখনো মানে প্রচারে কাউকেই পেলাম না। তাদের হাইকমান্ড থেকেও কোনো নেতাকে পাওয়া যায়, একদম হাইকমান্ডের থেকে কোনো খালি একমাত্র মল্লিকার্জুন খাড়গে এসে সভা করে গেছেন, একেবারে শেষের দিকে কিছুক্ষণের জন্য এসেছিলেন। কিন্তু এতে কিন্তু যেটা প্রমাণ হয় সেটা কিন্তু যে বহরমপুরে 1 থেকে 10 পর্যন্ত অধীর আছেন এখনো পর্যন্ত, এবং তার নিজের ক্ষমতাতেই কিন্তু তিনি হার জিতটার কিন্তু নির্ধারণ করবেন। যদি তিনি হারেন, যদি তিনি জিততে না পারেন সেই দায়িত্ব যেমন তার, যদি তিনি জিততে পারেন সেই দায়িত্বও কিন্তু তার। আমি একটা এক্সিট পোলের কথা তোমাকে বলি পণ্ডিত, সেটা হচ্ছে যে আমার পিসিআর আমাকে পাঠালো এই মুহূর্তে, সেটা হচ্ছে যে বাংলায় একটি একদম বিখ্যাত চ্যানেল আর কি, তার এক্সিট পোল যেটা করছে সেটা হচ্ছে যে এখানে বাংলায় টিএমসি কে এখনো পর্যন্ত 42টি আসনের মধ্যে 13 থেকে 17টি আসনের মধ্যে রেখেছে, এবং ভারতীয় জনতা পার্টিকে সেখানে 23 থেকে 27টির মধ্যে, এবং বাম কংগ্রেস জোট, সেই বাম কংগ্রেস জোটকে 1 থেকে 3-এর মধ্যে রয়েছে। তো এই যে এবার এটা কতটা মানে এটা এক্সিট পোল তারা দেখাচ্ছে, তারা একটা ধারণা। তো নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তুমি বিশেষ করে দেখো আজকের যে 7ম দফার নির্বাচন ছিল, প্রত্যেক প্রার্থী তার নিজের জায়গায় হেভিওয়েট, কিন্তু আজকের যে 7ম দফার নির্বাচন তুমি যদি দেখো যে উত্তর কলকাতার বলো, দক্ষিণ কলকাতা বলো, যাদবপুর বলো, বারাসাত বলো, তুমি ডায়মন্ড হারবার বলো, জয়নগর বলো, প্রত্যেকের জায়গাতে বড় বড় যারা একদম মানে হেভিওয়েট লিডাররা আছে তাদের ভাগ্য নির্ধারণ হলো আজ। না, একটা কথা আমি যেটা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে বাম কংগ্রেস যেখানে 1 থেকে 3 পর্যন্ত যেটা দেখানো হচ্ছে সেটা তো নিশ্চয়ই এক্সিট পোল সেখান থেকে যেটা করেছে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, এবং সেখানে কেন্দ্রওয়ারি নিশ্চয়ই করেনি, সেগুলো তা মোটামুটি একটা ধারণার মধ্যে দিয়েছে। আমরাও কিন্তু একটু আগে এই কথাটাই বলছিলাম যে বাম কংগ্রেস কিন্তু তারা নির্বাচন নিয়ে রাস্তায় নেমে তাদের মধ্যে কিন্তু কোনো হেলিকপ্টারে চাপা বা চাপারে করে আসা এইসব মানে বৈভব তো ছিল না, তারা অত্যন্ত সাধারণভাবে, এবং আমি তোমাকে বলতে পারি যে ডায়মন্ড হারবারের যে প্রার্থী একেবারে তরুণ প্রতিকুর রহমান, যে যুব থেকে উঠে এসেছে, যুব সংগঠন থেকে, সে যাতায়াত করে কলকাতা থেকে লোকাল ট্রেনে, তারপরে সে অটোতে যাতায়াত করে, টোটোতে যাতায়াত করে, এবং আমরাও দেখেছি অন্যান্য জায়গাতে যারা বেশিরভাগই ক্ষেত্রে দেখেছি যে অত্যন্ত সাধারণভাবে তাদের প্রচার এবং মানুষের সঙ্গে যাওয়া, মানুষের সঙ্গে থাকা,
এবং ভারতবর্ষ হয়তো আমাদের দেশের আমাদের রাজ্যের মানুষ এখনই তাদেরকে কতটা গ্রহণ করবে আমি বলতে পারছি না, কিন্তু কিছু কিছু মানুষ এই যে জোট সেটা নিয়ে কিন্তু অত্যন্ত গর্বিত এবং তারা অত্যন্ত খুশি যে অন্তত আজকে যে ছবিটা আমরা এই রাজ্যে দেখতে পাচ্ছি সেই তুলনায় বাম জোট বা বাম প্রার্থী তাদেরকে হয়তো তারা সব জায়গায় জিতবেন না কোনো না কোনো কারণে, সব মানে হয়তো গ্রহণযোগ্য হবেন না, এবং তারা হারলেও তারা যে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং মানুষের কথা বলছেন, সত্যিকারের যে সমস্যা যেটা দেশের তোমার বিভিন্ন ধরনের বিশেষ করে তোমার বেসরকারি কেন্দ্রীয় সমস্ত কারখানার বেসরকারীকরণ, বেকার সমস্যা, এই যে ধরনের যে একেবারে দৈনন্দিন সমস্যা সেগুলো নিয়ে কিন্তু তারা মানুষের কাছে যাচ্ছেন, পৌঁছচ্ছেন, বলছেন। কিন্তু এটাও কিন্তু আমার মনে হয় যে এই রাজ্যের নির্বাচনী সংস্কৃতিকে অনেকটা বদল করার মধ্যে, অর্থাৎ প্রচণ্ড গরমের মধ্যে অন্তত একটু ঠান্ডা হওয়ার মতো মানুষ কিন্তু স্বস্তি পাচ্ছেন। মানুষ কিন্তু, তোমাকে আমি একটা কথা বলতে চাই যে মানুষ কিন্তু সাধারণভাবে মানুষ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয়। ভোটাররা কখনো কোনোদিন চান না যে তারা ভোট দিতে গিয়ে তারা আক্রান্ত হন বা তারা কাউকে আক্রমণ করেন। সাধারণ মানুষ তারা নিশ্চিন্তে তারা ভোটটা দিতে চান, কিন্তু আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে সেটা কখনো হয়নি বলে একটা কথা মনে হয় যে সিংহভাগ মানুষ আমাদের রাজ্যের তারা কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে, কখনো হিংসাত্মক ঘটনা, কখনো অশান্তির ঘটনা, তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত বিরক্ত। শুধু তাই নয় পণ্ডিতা, তুমি একটা জিনিস দেখো যে এই যে ঘটনাগুলো ঘটছে না, এই ঘটনাগুলোতে আজ পর্যন্ত তুমি কোথাও দেখতে পাবে না যে কোনো নেতা বা মন্ত্রী বা যারা লিডারশিপের মধ্যে আছে, যারা নেতৃত্ব দিচ্ছে এই ঘটনাগুলোর, তারা কোথাও আহত হয়েছে বা নিহত হয়েছে। মার খাচ্ছে কে না সাধারণ ভোটার থেকে সাধারণ মানুষ, একদম যাদের সঙ্গে এই নির্বাচনের কে জিতলো কে হারলো তাতে তাদের কিছু যায় আসে না। তারা খালি তাদের মত প্রকাশ করার জন্য তাদেরকে বাধ্যতামূলকভাবে তাদের জায়গায় যাওয়া। এখন এক কথা আমি বাধ্যতামূলক এই জন্য বলছি, তার কারণ হচ্ছে তুমি যদি যে কোনো দলের সাপোর্টার হও তাহলে তুমি যদি না যেতে চাও তোমাকে বাধ্য করা হবে যেতে। আর যদি তুমি, আমরা আজকেই দেখলাম যে একজন তার সেই ওখানকার সভাপতি, সেই সভাপতিকে পর্যন্ত ভোট দিতে যেতে দেওয়া হলো না, তাকে বাড়ির ভেতরের মধ্যে আটকে রেখে দেওয়া হলো। তো এই যে জায়গায় বাধ্য করার যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, এই বাধ্য করার পরিবেশ সৃষ্টির থেকে রক্ষা পেতে হবে মানুষকে, জনসাধারণকে। যতক্ষণ না এই সৃষ্টি থেকে, এই পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে পারছে ততক্ষণ কিন্তু কোনো সমস্যার সমাধান করা যাবে না। একদমই আমি তোমাকে যে কথাটা বলছিলাম যে সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত তিতিবিরক্ত হয়ে আছে। একটা কথা তো তোমাকে মনে রাখতে হবে যে আজকে নতুন প্রজন্মের যে ভোটার যারা তরুণী, তারা কিন্তু একেবারে এই কথাটা মানে একেবারে সত্যি কথা যে তারা কিন্তু এখন নেতারা যা বলবেন সেই কথা কিন্তু তারা শুনবে না। তারা কিন্তু নতুন প্রজন্মের যে ভোটার তারা অত্যন্ত বুদ্ধিমান ভোটার এবং তারা তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস। তারা কিন্তু বিশেষ করে আমি তোমাকে একটা কথা বলি যে আমাদের রাজ্যে তরুণ প্রজন্মের কথা যদি তুমি বলো, বিশেষ করে শিক্ষিত তরুণ প্রজন্ম, এই বেশিরভাগ তরুণ প্রজন্ম তো আমাদের রাজ্যে থাকেই না। তাদের কত পার্সেন্ট ভোট আমাদের এখানে পাওয়া গেছে এটাও কিন্তু একটা এখন গবেষণার বিষয়, হয়তো পরে সেটা বেরোবে। বেশিরভাগ শিক্ষিত তরুণী তারা এই রাজ্যের বাইরে চাকরি করতে যান, ফলে সেখানকার যে সংস্কৃতি কালচার তারা দেখেন, সেটা দেখে এসে এই রাজ্যে তারা আসার পরে আমি এটা বিশ্বাস করি যে তারা এই রাজ্যকে তারা পছন্দ করছেন না, যে কালচারটা তারা দেখছেন। আর নতুন প্রজন্ম তাদেরকে কিন্তু একেবারে তারা চোখ বন্ধ করে এখানকার রাজনৈতিক নেতারা যা বলবেন এটা তাই শুনবে এবং তারা তারপরে ভোট দিতে যাবে। এই ধরনের যুগ আমার মনে হয়েছে পুরোপুরি শেষ হতে যাচ্ছে। কারণ এখন যেহেতু পুরো ডিজিটাল বিশ্ব এবং আমাদের দেশও তার তো বাইরে নেই, ফলে তারা
এই ডিজিটাইজেশনের ওয়েতে তারা অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে, এবং তারা সেগুলো নিয়ে কাজকর্ম করতে গিয়ে অত্যন্ত ব্যস্ত। ফলে এক সময় ছিল বাঙালিরা বেশিরভাগই খুব মানে রাজনীতি সচেতন এবং রাজনীতি মনস্ক বলে একটা নাম ছিল। এবং আজকে বহু বাঙালি যে বিখ্যাত যারা দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু সবই কিন্তু তাদের রাজনীতি কিন্তু হাতে খড়ি হয়েছিল কলেজ জীবন থেকে, ছাত্র জীবন থেকে। এখন কিন্তু আমরা দেখছি যে ছাত্র জীবন বলে কিছু নেই। এখন বহু নেতা তারা চলে আসছেন, তারা সরাসরি কোনো না কোনোভাবে, আজকে যদি আমি একটা কথা বলি এখানে বলা উচিত, যে সেটা যদি রাহুল গান্ধীর কথা বলি, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী তারা ছাত্র জীবন থেকে রাজনীতি করেননি। তারা কিন্তু পারিবারিকভাবে তারা একটা সরাসরি রাজনীতি করতে নেমে গেছেন। আজকে রাহুল গান্ধী আমি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, নিশ্চয়ই তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে হয়তো, কিন্তু পারিবারিকভাবে তারা যে দলটা ভারতবর্ষে এতদিন ধরে রাজত্ব করে এসেছিল সেই দলের উত্তরসূরি হওয়ার ফলে তিনি তো অনেকগুলো সুবিধা পেয়েছেন। তাকে কষ্ট করে আর আলাদা করে তাকে জমিটা তৈরি করতে হয়নি একদম। কিন্তু আজকে নতুন করে আজকে প্রতিকুর রহমান অথবা সৃজন ভট্টাচার্য তাদেরকে দৌড়ে দৌড়ে খেটে খেটে জমিটা তৈরি করতে হচ্ছে। এবং আজকে হয়তো তারা কিছুটা পুরো সুফলটা পাবেন না, কিন্তু আগামী দিন নিশ্চয়ই সৎ রাজনীতি সবসময় সফল হবে। এটা তো যে কোনো জিনিসেই যদি তুমি তোমার উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে মানুষ শেষ পর্যন্ত তো তাদের গ্রহণ করবে। এইভাবেই অ্যাকচুয়ালি বিশ্বটা চলে, না হলে তাতে ধ্বংস হয়ে যেত পৃথিবী। সবাই যদি অসৎ হতো তাহলে তো বিশ্বটা পৃথিবীটাই থাকতো না। এটা আমার নিজস্ব ধারণা। ফলে যেমন অসৎ রাজনীতিবিদরা থাকবেন তেমনি পাশাপাশি সৎ রাজনীতিবিদরাও থাকবেন। কিন্তু এখন যে ট্রানজিটরি পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা চলছি, বিশেষ করে সমস্যা বিদীর্ণ বলা যায় গোটা পৃথিবীটাকে, তার মধ্যে সর্বত্রই কোথাও না কোথাও রিসেশন আছে, সর্বত্র শিল্পক্ষেত্রে মন্দা আছে, বিশেষ করে গোটা বিশ্বজুড়ে যে মন্দা আছে তার প্রভাব তো প্রত্যেকটা দেশে পড়ছে। ফলে আগে আমরা এই যে আমাদের যদি এখানকার কথাই যদি বলো তুমি স্থানীয়ভাবে, এত শিল্প আমাদের এখানে ছিল, লক্ষ লক্ষ মানুষ এখানে এসে বাসা বেঁধেছেন, বাইরে থেকে এসছেন, কর্মসংস্থান তৈরি হয়েছিল। এখন তাদেরকেই খুঁজতে হচ্ছে, তাদেরকে এখন বাইরে যেতে হচ্ছে কর্মসংস্থানের জন্য, কারণ সেই কর্মসংস্থানের সেই সম্ভাবনা আস্তে আস্তে উঠে গেছে। ফলে সবকিছু কিন্তু পরিবর্তনশীল, এবং পরিবর্তনটা হবে, যে পরিবর্তনের মধ্যে একটা নিঃশব্দ পরিবর্তন আসছে, কিন্তু বৈপ্লবিক পরিবর্তন এটাও হতে পারে। বিপ্লব যে সব সময় যে সব আমাদের রাজ্যের মানুষ অত্যন্ত নিঃশব্দে বিপ্লবটা করবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। এবং নতুন ছেলে আছে, নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে, এবং একটা কথা মানতেই হবে যে আজকে যারা একটা বয়স পেরিয়ে গেছেন, কয়েক দশক পেরিয়ে গেছেন কিন্তু রাজনীতির মোহ ছাড়তে পারেননি, তাদেরকে ভাবতে হবে যে অন্তত রাজনীতিটা আর তাদের জন্য নয়। তিনি অবশ্যই তিনি যে কোনো সামাজিক কাজে জড়িত থাকতে পারেন, যদি তিনি কলেজের অধ্যাপক হন, তিনি শিক্ষাক্ষেত্রে তিনি অনেক ভালো কাজ করতে পারেন, তিনি নিখরচায় বহু ছাত্রছাত্রীকে তিনি পড়াতে পারেন। সামাজিক কাজ করা মানে শুধু কি রাজনীতি করা? সমাজের কাজ করা মানে সমাজের উপকার করা মানে বহু মাধ্যমে সমাজের উপকার করা যায়। ফলে তরুণ প্রজন্মকে সবসময় আমার মনে হয় আহ্বান করা উচিত। এই নির্বাচন অন্তত এটা দেখিয়ে দিল, অন্তত এই রাজ্যে, যে তরুণ প্রজন্মরাও কিন্তু তারাও কিন্তু রাজনীতিটা তারা করতে চায়, কিন্তু অত্যন্ত সুষ্ঠু এবং সৎ রাজনীতি করতে চায় এই পরিকাঠামোর মধ্যে থেকে। কারণ সার্বিকভাবে আমাদের দেশ এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সে তো এতটা দুর্নীতি, আমরা কিন্তু এর আগে দুর্নীতি সবসময় ছিল ভারতবর্ষে বা আমাদের রাজ্যে, কিন্তু এতটা দুর্নীতিতে একেবারে নিমজ্জিত, তার মধ্যে কিছুটা একেবারে ঠান্ডা হাওয়ার মতো
নতুন প্রজন্ম, আমরা আশা করব তারা আসবে এবং আমরা আশা করব যে যদি এই যে এক্সিট পোল যেটা তুমি দেখালে যে 1 থেকে 3 যদি বাম জোট হয়ে থাকে, তাহলে সেখানে অন্তত 1-2টো অন্তত নতুন প্রজন্মের বামের মুখ আমরা দেখতে চাই, যারা অন্তত যাদেরকে আমরা সংসদে পাঠাতে পারবো। একদম একদম আমাদের মানে আমি যদি বলি পণ্ডিতা, সময়ের একটা থাকে, সেই সময়টাও আজ আমাদের একদম শেষ হয়ে গেছে। আমাদের সব সময় চাওয়া থাকবে, কারণ আর তো আজ 1 তারিখ শেষ, নির্বাচনও শেষ হয়ে গেছে, আর মাত্র 3টে দিন, 4 তারিখ এই যে 2 মাস ধরে যে লাগাতার নির্বাচনের যে যুদ্ধ চললো, নির্বাচন খেলা চললো, সেই খেলার অবসান এবং সেই খেলার যে রেজাল্ট সেটাও আমরা 4 তারিখ পাবো। কিন্তু এই 4 তারিখ পাওয়ার পরেও আমার যারা দর্শক বন্ধু আছেন এবং সবার কাছে আমাদের অনুরোধ যে নিজেদিকে সচেতন করুন। কোনো দুর্বৃত্তের কথায়, একদম দুর্বৃত্ত, কোট আনকোট দুর্বৃত্তের কথা বলছি, কোনো দুর্বৃত্তের কথায় কখনো কোনো ভুল পদক্ষেপ নেবেন না। শান্তি থাকুন, নিজে ভালো থাকুন এবং পাশের লোকটিকে ভালো থাকার মতন করে সুযোগ করে দিন। এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।